3 সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজিজ আহমেদ কলেজের পক্ষ থেকে অনলাইন ধারাবাহিক ক্লাসে আমি রয়েছি মোহাম্মদ ইবাদুল হক, প্রভাষক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, আজিজ আহমেদ কলেজ, মুরাদিয়া, দুমকি, পটুয়াখালী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ব্যবসায়ের মৌলিক ধারণা বিষয়ে আলাপ করেছিলাম। এখন আমরা ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে আলাপ করব। তাহলে আগেই ব্যবসায়ের বৈশিষ্ট্য জানার আগে আমরা আগে ব্যবসায় কি একটু রিপিট করে নেই। মানুষের সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলা হয়। তাহলে আরেকটু ভালোভাবে যদি বলি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে যদি কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করে তবে তাকে ব্যবসায় বলা হয়। এখন আমরা ব্যবসায়ের বৈশিষ্ট্য একটু বোর্ডকে লক্ষ্য করি, কি কি রয়েছে। বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মুনাফা অর্জনের উদ্দেশ্য, আইনগত বৈধতা, পুঁজির সংস্থান, লেনদেনের পৌনঃপুনিকতা, ঝুঁকি বা অনিশ্চয়তা, উপযোগ সৃষ্টি, পূর্বানুমান, পরিবর্তনশীলতা বা নমনীয়তা, কর্মের স্বাধীনতা বা মুক্ত পেশা, আর সেবার মনোভাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রথম যে জিনিসটি আলাপ করব মুনাফা অর্জনের উদ্দেশ্যে। যে কোনো ব্যবসায় কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা অর্জনের উদ্দেশ্য ছাড়া যদি কোনো কাজ করা হয় আর তার ভিতরে যদি অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড জড়িত না থাকে তাহলে সেটাকে আমরা ব্যবসায় বলতে পারবো না। তার ব্যবসা হতে হলে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে এবং এর সাথে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতে হবে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূলত ব্যবসা সংগঠন করা হয়। তাহলে তোমরা বলতে পারো, মুনাফা অর্জন ছাড়া কি ব্যবসা করা যায়? এইটা কি ব্যবসায় বলা যাবে? উত্তর হলো না। মুনাফা অর্জনের উদ্দেশ্য ছাড়া যদি কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত না হয় তাকে আমরা ব্যবসায় বলতে পারবো না। কারণ আমরাও যদি বলি দাতব্য চিকিৎসালয়, রাস্তাঘাট নির্মাণ করা নিজস্ব শ্রমের বিনিময়ে, এর সাথে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত নাই, অর্থাৎ এটাকে আমরা ব্যবসায় বলতে পারবো না। তাহলে কি ধারণা হলো? মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডই হলো ব্যবসায়, আর মুনাফা অর্জনের উদ্দেশ্যেই মানুষ মূলত ব্যবসায় সৃষ্টি করে। এরপরে রয়েছে আইনগত বৈধতা। একটা ব্যবসা করতে হলে অবশ্যই আইনি বৈধতা থাকতে হবে। বেআইনি কোনো জিনিস বা বেআইনি কোনো কিছু দ্বারা পরিচালিত হলে তা থেকে যদি পর্যাপ্ত মুনাফা অর্জিতও হয় তাকে আমরা ব্যবসায় বলতে পারবো না। এখন একটু উদাহরণ দিই। যদি কোনো ব্যক্তি, আমরা জানি পাচারের মাধ্যমে মাদক, বাংলাদেশে আইনি এটাকে ব্যবসায় গণ্য করে না, এটা অবৈধ। এই অবৈধ মাদকের পিছনে অনেক মুনাফা জড়িত থাকতে পারে, তাহলে এটাকে কিন্তু ব্যবসা বলা যাবে না। এ থেকে পর্যাপ্ত মুনাফা অর্জন করা গেলেও এটাকে ব্যবসা বলা যাবে না। কারণ হলো বাংলাদেশ এটাকে বৈধতা দেয়নি। এই ব্যবসায়কে, মাদক ব্যবসায়কে বাংলাদেশ বৈধতা দেয়নি। তাহলে বাংলাদেশ সরকার যেহেতু এটাকে বৈধতা দেয়নি, তাহলে এটার দ্বারা পর্যাপ্ত মুনাফা অর্জিত হলেও এটাকে ব্যবসায় বলা যাবে না। এরপরে রয়েছে পুঁজির সংস্থান। এটাকে আমরা ইংরেজিতে বলে ক্যাপিটাল, বাংলায় বলে পুঁজি। এই পুঁজি আমরা বিভিন্নভাবে সংস্থান করতে পারি।
ব্যক্তির থেকে আমরা পুঁজি সংগ্রহ করতে পারি, অথবা অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকেও আমরা পুঁজি সংগ্রহ করতে পারি, যেমন ব্যাংক, বীমা, ঋণদানকারী সংস্থা ইত্যাদির মাধ্যমে আমরা পুঁজির সংস্থান করতে পারি। আর পুঁজি সংস্থানের জন্যই মূলত ব্যবসা করে। এক মালিকানা কারবার দিয়ে কোনো ব্যক্তি কারবার শুরু করে, এরপর তার পুঁজি বড় বেশি হলে এবার অংশীদারি ব্যবসা শুরু করে, অংশীদারি ব্যবসা থেকে শুরু করে সে যৌথ মূলধনী বা একক বড় কোনো শিল্প প্রতিষ্ঠান দাঁড় করাতে সক্ষম হয়। তাহলে কি দাঁড়ালো? পুঁজির সংস্থানের উদ্দেশ্যেই মূলত ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা হয়। এরপরে আমরা লক্ষ্য করি লেনদেনের পৌনঃপুনিকতা। লেনদেনের পৌনঃপুনিকতা বলতে বোঝায় লেনদেন একবারেই থেমে থাকবে না, লেনদেন পুনরায় চলতেই থাকবে। আর অর্থাৎ লেনদেন এক জায়গায় থামবে না, আস্তে আস্তে লেনদেন আসবে যাবে এভাবেই মালামাল আসবে, আমরা মালামাল বিক্রয় করব, উৎপাদন করব, আবার বিক্রয় করব, এভাবেই মূলত লেনদেনটা চলতে থাকবে। এরপরে রয়েছে ঝুঁকি বা অনিশ্চয়তা। এটা ব্যবসার আর একটা বৈশিষ্ট্য। কোনো কিছু করতে গেলে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে তার মধ্যে ঝুঁকি থাকতেই পারে। ঝুঁকি বা অনিশ্চয়তা, কেন ভবিষ্যৎ সম্পর্কে সকল কিছু ধারণা করা সম্ভব নয়। ভবিষ্যতে কি হতে পারে, কখন আমার মালামাল নিয়ে লঞ্চ ডুবি হবে বা জাহাজ ডুবি হবে তা আমি জানি না, একমাত্র বিধাতাই জানে। রাস্তায় পণ্য পরিবহন হিসেবে কখন আমার পণ্য বিনষ্ট হবে একমাত্র বিধাতাই জানে। তাই ব্যবসা করতে গেলে ঝুঁকি এবং অনিশ্চয়তা এটা মাথায় রাখতেই হবে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার ঘটে যেতে পারে, সেটা মাথায় রেখে ব্যবসায় দাঁড় করাতে হয়। তাহলে বলতে পারো যে আমাদের ঝুঁকি অনিশ্চয়তা থাকলে আমরা কেন ব্যবসায় করব? এই ঝুঁকি বা অনিশ্চয়তা হ্রাস করার জন্য কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আরো কিছু ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেমন বীমা কোম্পানি। এই বীমা কোম্পানি আমার এই ঝুঁকি বা অনিশ্চয়তার হাত থেকে অনেকটা আমার হ্রাস করে। এই ঝুঁকি বা অনিশ্চয়তা যে আমার ব্যবসা যদি পথে যেন না বসে যায়, যদি আমার বীমা করা থাকে তাহলে তাদের কাছ থেকে কিন্তু আর্থিক ক্ষতিপূরণ আমরা পেলে সেখান থেকে আবার পুনরায় আমরা ব্যবসা করতে সক্ষম হব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে রয়েছে উপযোগ সৃষ্টি। ব্যবসা মূলত মানুষের মধ্যে উপযোগ সৃষ্টি করে, অভাব বোধ সৃষ্টি করে। অভাব যদি মানুষের না থাকে তাহলে কোনো কিছুই প্রয়োজন ছিল না। মানুষ অভাব বোধের থেকেই তার বিভিন্ন উপযোগের সৃষ্টি হয়। আগে অভাব সৃষ্টি হয়, অভাব থেকে তার চাহিদার সৃষ্টি হয়, আর চাহিদার এগেনিস্টই আবার যোগান ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে থাকে। তাহলে প্রথমেই আমাকে খেয়াল করতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই তাদের মানুষের মধ্যে অভাব বোধ সৃষ্টি করে। এখন বলতে পারো অভাব বোধ কেমনি হয়? অভাব বোধ মানুষের ভিতর থেকে এমনিতেই চলে আসে। আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষের মধ্যে অভাব বোধ বেড়ে যায়। এখন একটু লক্ষ্য করি যদি, যে মানুষের ক্যাটাগরিকেও, যেমন অর্থনৈতিক ব্যবসার যুগকে আমরা 3 ক্যাটাগরিতে রূপ নিয়েছি, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডটিকেও আমরা 3 ক্যাটাগরি, যেমন আমাদের মধ্যে রয়েছে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। তাহলে 3টা ক্যাটাগরির মধ্যে রয়েছে 3টা, অর্থাৎ যার টাকা পয়সা কম আছে আমরা তারে নিম্নবিত্ত বলি। তারপর অল্প কিছু আছে, কোনো রকম খেয়ে পরে বেঁচে আছে, তা আমরা মধ্যবিত্তের মধ্যে বলি। যার অঢেল সম্পত্তির মালিক, টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ি বৃত্ত অনেক রয়েছে, তাদের আমরা উচ্চবিত্ত বলি। এভাবে এখন আমরা লাগবো পূর্বানুমান। ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পূর্বানুমান করা, অর্থাৎ ভবিষ্যতে কি হতে পারে তার অগ্রিম ভাবনা বা চিন্তা করা। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, কোনো ব্যবসায়ী সফল ব্যবসায়ী হতে হলে তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তার পূর্বানুমান কতটুকু রয়েছে। পূর্বানুমান সম্পর্কে যার যত ধারণা বেশি হবে যে ভবিষ্যতে কি হতে পারে, আমার প্রতিষ্ঠান কোথায় চলে যেতে পারে, এই ধারণা থেকেই মূলত ব্যবসায়ীকে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে সক্ষম হবে। তার পূর্ব অনুমানের উপর ভিত্তি করে ব্যবসা পরিচালনা করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আছে পরিবর্তনশীলতা বা নমনীয়তা। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে অবস্থা ও ঘটনা পরিপ্রেক্ষিতে এর কিছু কিছু জিনিসের পরিবর্তন আনতে হয়। আমি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকলেই আমার ব্যবসা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না।
পরিকল্পনায় রয়েছে এই কাজটা করব, কিন্তু আমি বাস্তবে গিয়ে দেখলাম এই পরিকল্পনা পরিবর্তন আনা দরকার। সেটা যদি আনয়ন করা না হয় তাহলে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছতে সক্ষম হব না। সেই পরিকল্পনাকে যদি পরিবর্তন করতে হয় সেটাই হলো নমনীয়তা, অর্থাৎ অবস্থা ও ঘটনার পরিপ্রেক্ষিতে তার সিদ্ধান্তে চলে যাওয়ার নামই হচ্ছে তোমার নমনীয়তা। এরপরে রয়েছে কর্মের স্বাধীনতা বা মুক্ত পেশা। একেবারে নিশ্চিত এটা আছে যে আমরা তোমাদেরকে আগে বলি নাই, একটু সংজ্ঞার মাধ্যমে বলি, সবার সেরা সওদাগরি, তার অর্ধেক চাকরিদারি, তার অর্ধেক চাষবাস, ভিক্ষা করলে সর্বনাশ। এখন লক্ষ্য করো সবার সেরা কি? সবার সেরা হলো সওদাগরি বা ব্যবসায় করা। তাহলে ব্যবসা শিক্ষা শাখার ছাত্র হিসাবে তুমি অবশ্যই গর্ববোধ করবে যে তুমি সর্বসেরা, সবার সেরা। এরপরে সব রয়েছে তার অর্ধেক চাকরিদারি, যারা চাকরি বাকরি করে তারা তোমার থেকে। এক্ষেত্রে কি আমরা বুঝতে পারি যেটা মহান বা স্বাধীন পেশা। আমার ইচ্ছা করলো আমি ব্যবসা আজকে করলাম, আজকে ইচ্ছা করলো আমি আমার প্রতিষ্ঠান আজকে খুললাম, আমার ইচ্ছা মতো আমি প্রতিষ্ঠান বন্ধ করলাম। কিন্তু আমি যদি কারো কাছে চাকরির সম্মুখীন হই, আমার ইচ্ছা মতো আমি কাজ করতে পারবো না। সেখানে তার মালিকের বা যার কর্তা ব্যক্তি রয়েছে তাদের নির্দেশ মেনে আমাকে কাজ করতে হবে। তাহলে অবশ্যই এটা আমরা স্বীকার করে নেব, ব্যবসা হলো স্বাধীন পেশা। সর্বশেষ রয়েছে সেবার মনোভাব। এখন আমরা যদি বলি আমার মুনাফা অর্জন হলেই হবে, তাহলেই হবে না। অর্থাৎ এ দিয়ে মানুষের কতটা আমি সেবা করতে পারলাম সে বিষয়ে আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে কি করতে হবে? যে ব্যবসা সংগঠনে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে সেবার মনোভাব থাকতে হবে। মানুষ এই ব্যবসা থেকে যেন তার অর্থের বিনিময়েও সে যেন সেবা পেয়ে যায়, সেই মনোমানসিকতা সৃষ্টি করে আমাদেরকে ব্যবসা দাঁড় করাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যবসায়ের বৈশিষ্ট্য জানলাম। এবারে আমরা জানবো ব্যবসার কিছু মৌলিক উপাদান রয়েছে। এই মৌলিক উপাদানের মধ্যে রয়েছে ভূমি, জনশক্তি, মূলধন, সংগঠন, সহায়ক উপকরণ, আইনগত বৈধতা, লেনদেনের পৌনঃপুনিকতা, আর্থিক মূল্যের লেনদেন, ঝুঁকি বা অনিশ্চয়তা। এই ঝুঁকি বা অনিশ্চয়তা, লেনদেনের পৌনঃপুনিকতা, আইনগত বৈধতা, এগুলো আমরা এই বৈশিষ্ট্যের মধ্যেই আমরা আলাপ করেছি। এখন আমরা জানবো 1 নম্বরে যে ভূমি। ভূমি হলো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে হলে অবশ্যই নির্দিষ্ট একটি জায়গার প্রয়োজন। নির্দিষ্ট একটি জায়গা, সেই জায়গা নির্বাচনের ক্ষেত্রে ব্যবসা দাঁড় করাতে হলে আমাকে নির্দিষ্ট একটি জায়গা দরকার, সেটা হলো ভূমি। তাই ভূমি হলো ব্যবসার একটা মৌলিক উপাদান। ভূমি ছাড়া আমি কখনোই ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবো না। এখন তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে ভূমি ছাড়া আমরা ব্যবসা করতে পারবো না? আমরা যে আকাশ সংস্কৃতির কথা বলি সেখানেও তো আমার, এখন লক্ষ্য করো এই আকাশ সংস্কৃতি ধারণ করার জন্য যেইখানে তোমার যেই যন্ত্রটা স্থাপন করতে হবে সেক্ষেত্রেও খেয়াল করো, সেক্ষেত্রেও ভূমির প্রয়োজন। এই থেকেই প্রতিমান হয় যে ভূমি ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি হয় নাই বা হতো না। মানুষ সৃষ্টির আগেই ভূমি সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা যদি মানুষকে সৃষ্টি করার আগেই এই মানুষ বসবাসের উপযোগী যে পরিবেশ সেটা তৈরি করে তারপর মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে ব্যবসার ক্ষেত্রেও ভূমির কোনো বিকল্প নেই। এরপরে রয়েছে জনশক্তি। আমার টাকা আছে, জমি আছে, কিন্তু মানুষ নাই, তাহলে কিন্তু আমি ব্যবসা করতে পারবো না। এই ব্যবসা পরিচালনা করার জন্য মানুষের দরকার, জনশক্তির দরকার, জনবলের দরকার। এই জনবল না থাকলে আমি ব্যবসা করতে পারবো না। তাহলে খেয়াল করতে হবে যে জনশক্তি হলো ব্যবসার আরেকটি মৌলিক উপাদান। এরপর রয়েছে মূলধন। ভূমি আছে, জনশক্তি আছে, টাকা নেই, তাহলেও আমার ব্যবসায় প্রতিষ্ঠান চলবে না। ব্যবসা প্রতিষ্ঠান করতে হলে উপরের দুটি উপাদান যেমন দরকার, সাথে সাথে আমার প্রয়োজনীয় মূলধনেরও প্রয়োজন। মূলধন না থাকলে আমার ব্যবসায় করা সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আছে সংগঠন। এই তিনটি পরে খেয়াল করতে হবে যে সংগঠন কি। সংগঠন কতিপয় অগোছালো জিনিসগুলোকে একত্রিত করে একটা প্রতিষ্ঠানে পরিণত করা, রূপান্তর করা, সেটার নাম হলো সংগঠন। এটাও দান করাতে হবে, কারণ সংগঠিত কাজ, আমরা সংগঠিতভাবে কাজ করলে একটি নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে সহায়ক উপকরণ, আইনগত পদ্ধতি, এগুলো আমরা আগে আলাপ করে ফেলেছি। ধন্যবাদ। তাহলে আমরা জানলাম আজকে এই ক্লাসে আমরা ব্যবসায়ের বৈশিষ্ট্য এবং ব্যবসায়ের মৌলিক কিছু উপাদান এইগুলো নিয়ে আমরা আলাপ করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে ইনবক্স করো, আমি যথাযথ সমাধান করার চেষ্টা করব। পরিশেষে তোমাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই অনলাইন ক্লাসে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে পরবর্তী এই চ্যাপ্টারেরই বাকি অংশে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।